সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে আমি তোদের সঙ্গে ক্লাস 10-এর তোদের সবার টেস্ট পেপার বেরিয়ে গেছে। সেই টেস্ট পেপার অর্থাৎ এবিটিএ যেটা বেরিয়েছে, আমার কাছে এবিটিএ আছে, দেখতে পাচ্ছিস সবাই। এই এবিটিএর আজকে জীবন বিজ্ঞানের একটা অংশ অর্থাৎ ফার্স্ট যে সেটটা রয়েছে সেই সেটটা সম্পর্কে আলোচনা করে দেব। তোদের যাদের কাছে এবিটিএ আছে তারা এবিটিএর 31 নম্বর পেজ বের করবি। এখানে দেখতে পাচ্ছিস 31 নম্বর পেজ। সবাই এই পেজটা বের করবি। এখানে লাইফ সায়েন্সের একটা ফার্স্ট সেট যেটা দেওয়া রয়েছে এটা সম্পর্কে আমি আজকে আলোচনা করব এবং চেষ্টা করব পুরোটাই তোদের বুঝিয়ে দিতে। তোদের যাদের অসুবিধা আছে তারা এই পুরো ভিডিওটা দেখতে পারিস, আর যাদের অসুবিধা নেই তাদের যেখানে যেখানে অসুবিধা শুধু স্কিপ করে সেইটুকুও দেখতে পারিস। আশা করি তোদের সবার ভালো লাগবে। তাহলে আমি শুরু করছি। দেখ, প্রথমে যেটা রয়েছে এটা কত নম্বর পেজ? 31 পেজ, ঠিক আছে? এবিটি এর 31 পেজ দেখতে পাচ্ছি সবাই এই বইটা। আচ্ছা, 31 পেজে প্রথমে এমসিকিউ যেগুলো দেওয়া রয়েছে বলছে সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। তাহলে সূর্য শিশির তোরা সবাই দেখেছিস, এরকমের দেখতে হয়, যেরকমের সূর্য শিশিরের কর্ষিকার উপর এরকমের বিন্দু বিন্দু শিশির জমা হয় এবং এই সূর্য শিশিরের একটা রস থাকে, সেই রসের সঙ্গে এই বিন্দু বিন্দু শিশিরগুলো যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করে? একদম আঠার মতো অংশ তৈরি করে। এবং যদি কোনো কারণে এর মধ্যে কি হয়, কোনো পোকামাকড় চলে আসে, যদি কোনো পোকামাকড় এসে বসে তাহলে সঙ্গে সঙ্গে এই সূর্য শিশির কি করে? বেঁকে গিয়ে একে আটকে দেয়, ঠিক আছে? এই কর্ষিকাকে এরকমের বাঁকিয়ে দেয়, অথবা এইখানটাতে ওদের যে ড্রপলেটগুলো রয়েছে তার সঙ্গে আটকে যায়। এটা কোন ধরনের চলন? এটা হলো কেমোন্যাস্টিক চলন বা কেমোন্যাস্টি চলন। কেমো মানে কি? কেমোন্যাস্টিক চলন কাদের বলা হয়? যখন কেমিক্যালের প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলন ঘটে তখন সেটাকে কেমোন্যাস্টিক চলন বলা হয়। তাহলে এই উদ্ভিদটার এই যে কর্ষিকার কথা বললাম, এটা এরকমের বেঁকে যাচ্ছে। কেন বেঁকে যাচ্ছে? বেঁকে যাচ্ছে কিসের জন্য? কারণ এখানটাতে এসে একটা কেমিক্যাল এসে, কেমিক্যালটা কি? এখানে যে পতঙ্গ এসে বসলো, আর পতঙ্গদের শরীরের মধ্যে কেমিক্যাল আছে, এরকমের বিভিন্ন ধরনের প্রোটিন আছে, বিভিন্ন ধরনের লিপিড রয়েছে, প্রোটিন লিপিড, এইগুলো কি এক এক ধরনের কেমিক্যাল। অর্থাৎ এই কেমিক্যালের প্রভাবে বেঁকে যাচ্ছে উদ্ভিদ অঙ্গ, যার কারণে এটাকে কি বলা হচ্ছে? কেমোন্যাস্টিক চলন বলা হচ্ছে। তাহলে 1.1 এর উত্তর কি হবে? কেমোন্যাস্টিক, কেমিক্যালের প্রভাবে, কেমোন্যাস্টি চলন, ঠিক আছে? কেমিক্যালের প্রভাবে উদ্ভিদ অঙ্গ এরকম করে বেঁকে যাচ্ছে, তার জন্যে। আচ্ছা, তারপরে কি আছে? মহিলাদের ক্ষেত্রে এফএসএইচ ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ক্ষরিত হয়ে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়, তাহলে এফএসএইচ ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে কি করে? ইস্ট্রোজেন। এটা মনে রাখবি, এটা তোদের বইয়ের ডিটেলসে দেওয়া নেই যার কারণে আলোচনা করতে পারছি না। ইস্ট্রোজেন হবে এটার উত্তর, এটা জাস্ট মনে রাখবি। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্তি দেখতে পাওয়া যায়? তাহলে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায়? তাহলে মাইটোসিসের কি কি দশা রয়েছে? 4খানা দশা রয়েছে। প্রথমটা কি? প্রোফেজ, সবাই জানিস প্রোফেজ, তারপরটা মেটাফেজ, তারপরটা অ্যানাফেজ, এবং সবার শেষেরটা কি? টেলোফেজ। তাহলে এই যে 4টে দশা রয়েছে, এই 4টে দশার মধ্যে কোন দশাতে কি হয়? কোন দশাতে নিউক্লিয় পর্দা, নিউক্লিয়ালাসের অবলুপ্তি ঘটে? তাহলে আমরা কি জানি? আমরা জানি প্রোফেজ দশায় কি ঘটনা ঘটে? প্রোফেজ দশায় কিসের অবলুপ্তি ঘটে? নিউক্লিয় পর্দা ডিজলভ হয়ে যায়। নিউক্লিয় পর্দা আস্তে আস্তে যে কোষের মধ্যে কি থাকে, কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে এবং নিউক্লিয়াসের
চারপাশে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে এই যে ক্রোমোজোমগুলো এরকম সূত্রাকারে পেঁচানো থাকে তো, আর এবং এর পাশ দিয়ে থাকে একটা পর্দা, এর পাশ দিয়ে থাকে একটা পর্দা, যেটাকে কি বলা হয়? নিউক্লিয় পর্দা বলা হয়। আর এই নিউক্লিয়াসের মধ্যেও আরো একটা উচ্চ ঘনত্ব সম্পন্ন অংশ থাকে, যেটাকে নিউক্লিওলাস বলা হয়। এটাকে বলা হয় নিউক্লিওলাস, নিউক্লিওলাস। আর এটা হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াসকে কে ঘিরে, নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন সূত্র থাকে সেইগুলোকে কে ঘিরে রাখে? এই নিউক্লিয় পর্দা, এই নিউক্লিয় পর্দা ঘিরে রাখে। এবার এই নিউক্লিয় পর্দা কখন ডিজলভ হয়ে যায়? প্রোফেজ দশায় ডিজলভ হয়ে যায়। কিন্তু এইখানটাতে কি বলেছে? এইখানটাতে কোন দশায়? নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস, অর্থাৎ এই নিউক্লিয় পর্দা এটা তো ডিজলভ হবেই, তার সঙ্গে এটাও ডিজলভ হবে। ঠিক আছে, তাহলে কোন দশায় হয়? এই প্রোফেজ আর মেটাফেজের মাঝে একটা পর্যায় থাকে, যেটাকে বলা হয় প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ। ঠিক আছে, এই মেটাফেজ আর প্রোফেজের মাঝে একটা পর্যায় থাকে, যেটাকে বলা হয় প্রোমেটাফেজ। এবং প্রোমেটাফেজ দশাতেই এই সম্পূর্ণ নিউক্লিয় পর্দাটাই কি হয়ে যায়? ডিজলভ হয়ে যায়। ঠিক আছে, এবং কি হয়? এবং এইখানকার নিউক্লিওলাসটাও ডিজলভ হয়ে যায়। ঠিক আছে, তাহলে কোন দশাতে? প্রোমেটাফেজ। আর প্রোফেজে কি হয়? প্রোফেজে সবেমাত্র শুরু হয়, নিউক্লিয় পর্দাগুলো ডিজলভ হওয়া শুধুমাত্র শুরু হয়, সবেমাত্র শুরু হয় প্রোফেজে। তাহলে কি? প্রোফেজ কিন্তু উত্তর হবে না, কি হবে? প্রোমেটাফেজ। তাহলে প্রোমেটাফেজ কার একটা অংশ? প্রোফেজের মেটাফেজের অংশ। তাহলে আমাদের উত্তর হবে কি? আমাদের উত্তর হবে মেটাফেজ। খুব সুন্দর একটা প্রশ্ন কিন্তু। ঠিক আছে, অনেকে ভুল করে প্রোফেজ দাগিয়ে দেবে, তাহলে এটা কি হবে? মেটাফেজ উত্তর হবে। তাহলে কি হবে? মেটাফেজ উত্তর হবে 3 নম্বরে, মেটাফেজ। আচ্ছা, তারপরে 4 দাগে কি বলছে? নিচের কোনটি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপ অনুপাত? তাহলে F2 জনুর জিনোটাইপ অনুপাত কোনটা? তোরা সবাই জানিস 1:2:1, তাই তো? তাহলে এটা কি হবে? এটা মনে রাখবি 1:2:1। এখন তো অত বলা সম্ভব না, আমি ধরে নিচ্ছি সবাই পারিস। আচ্ছা, প্রদত্ত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে আমাদের রাজ্যে অবস্থিত কোনটি? আমাদের রাজ্যে অবস্থিত সুন্দরবন। সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, যেখানটাতে ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে, তাই তো? আচ্ছা, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত? আচ্ছা, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? তাহলে অটোজোমে থাকা নিচের কোনটি? মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? রোলার জীব, হিমোফিলিয়া। আচ্ছা, হিমোফিলিয়া হবে আমাদের উত্তর। ঠিক আছে, হিমোফিলিয়া কিসের জন্য হয়? হিমোফিলিয়া এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন দ্বারা আমাদের হিমোফিলিয়া কি হয়? হিমোফিলিয়া নিয়ন্ত্রিত হয়। তাহলে এরা কি বলেছে? এরা বলেছে যে, এরা দেখ ভালো একটা প্রশ্ন দিয়ে বলেছে, অটোজোম দ্বারা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না, না বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে না যখন বলে দিয়েছে তখন কি হবে? তখন হবে হিমোফিলিয়া। কারণ হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যার কারণে কি হবে? যার কারণে হিমোফিলিয়া হবে। আচ্ছা, তারপরে কত দাগ? ফার্নের জনুক্রমে না, এবারে গেছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর পরীক্ষায় F2 জনুর ফিনোটাইপ অনুপাত কি হবে? তাহলে এটা কি হবে? 1:2:1। এটার উত্তর কি হবে? 1:2:1। দেখ, এই অসম্পূর্ণ প্রকটতা ইম্পর্টেন্ট পরীক্ষা আছে, আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি তোদের চেকার বোর্ড। তাহলে মনে কর একটা ফুল নিয়েছিলাম, যেরকমের মিরাবিলি জালাপা বা সন্ধ্যা মালতী, যেটার একটা লাল ফুল নিয়েছিলাম, যাকে আর দিয়ে প্রকাশ করলাম, আর তার সঙ্গে ক্রস ঘটিয়েছিলাম আর WW অর্থাৎ সাদা ফুলের
সাদা ফুলের ক্রস ঘটালাম, তাহলে এদের সংক্রায়নের ফলে কি উৎপন্ন হবে? RW উৎপন্ন হবে। এবং আমরা কি জানি, আমরা জানি যে মেন্ডেলের সূত্র অনুসারে যখন কি হবে, সবসময় যে F1 জনু, সেই F1 জনু প্রকট বৈশিষ্ট্যকে দেখাবে, তাই তো? কিন্তু তাহলে এইখানটাতে প্রকট বৈশিষ্ট্য কোনটা? মিরাবিলিস জ্বালাপাতে দেখা গেছে এদের মধ্যে যেটা প্রকট বৈশিষ্ট্য, যে লাল, যে প্রকট বৈশিষ্ট্য হলো লাল। এই প্রকট বৈশিষ্ট্যের F1 জনুতে এই প্রকট বৈশিষ্ট্যটা না প্রকাশ পেয়ে এদের যে দুইজনের মধ্যে কি করা হয়, সংক্রায়ন করা হয়, তাদের মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশ পায় F1 জনুতে। তাহলে তাদের মাঝামাঝি, তাহলে এটা হওয়ার কথা, আর যেহেতু প্রকট, তাহলে হওয়ার কথা কি ছিল? এই যে F1 জনুতে হওয়ার কথা ছিল কি? লাল। কিন্তু লাল না হয়ে কি হবে? লাল এবং সাদার মাঝামাঝি অবস্থিত একটা বর্ণ হবে। তাহলে লাল আর সাদার মাঝামাঝি অবস্থিত কি? গোলাপি। তাহলে গোলাপি বর্ণ এদের কি হবে? গোলাপি বর্ণ এই যে F1 জনুর উদ্ভিদটার হবে। এবার F1 জনুর উদ্ভিদকে যদি আমরা সংকরায়ন করি, তাহলে আমরা কি পাবো? R আর W পাবো। ছেলের কাছ থেকে আর মেয়ের কাছ থেকে কি পাবো? মেয়ের কাছ থেকেও R আর W পাবো। এখানটাতে একটা হলো ছেলে, একটা হলো মেয়ে, ঠিক আছে? মনে কর এটা হলো ছেলে, এটা হলো মেয়ে। তাহলে কি হবে? এটা R হবে, এটা কি হবে? RW হবে, এটা RW, এটা কি হবে? WW। তাহলে এটা দেখ সাদা, এটা কি হবে? এটা হবে লাল, এটা কি হবে? গোলাপি। মাঝামাঝি R আর W দুটোই আছে, তাহলে কি হবে? গোলাপি। এটা কি হবে? এটাও হবে গোলাপি। কেন? R আর W দুটোই আছে, তার কারণে। তাহলে কি হবে? লাল আছে একটা, গোলাপি আছে কটা? একটা, দুটো। তাহলে 1:2:, সাদা আছে কটা? একটা। তাহলে 1:2:1 হবে উত্তর। তাহলে তোদের এটাও কিন্তু মনে রাখতে হবে, এই কনসেপ্টটা মনে রাখবি। শুধুমাত্র এই টিক দেখেই চলে গেলি তাহলে কিন্তু হবে না, কনসেপ্টটা কিন্তু সবসময় ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, এরপরে কি বলেছে? ফার্নের জনুক্রমে প্রদত্ত কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়? তাহলে ফার্নের রেণুধর কোনটা? ফার্ন গাছ দেখেছিস সবাই, এরকমের হয়। তাই না? এটা মনে কর একটা ফার্নের, কি আঁকলাম, এটা মনে কর একটা ফার্নের পাতা। ফার্ন দেখেছিস তো সবাই, তোদের বাড়িতে হয় না? মুছে দি, ঠিক আছে? আচ্ছা, ফার্ন দেখেছিস সবাই? ফার্ন কেমন দেখতে হয়? এই মনে কর একটা ফার্ন গাছ আমি আঁকলাম, ফার্নের একটা পাতা আঁকলাম। এই ফার্নের পাতার উল্টো পাশে কি হয়? এই ফার্নের পাতার উল্টো পাশেই ওদের কি দেখতে পাবি? রেণু দেখতে পাবি। তোরা যারা শর্ট দেখিস আমার, সেই শর্টে গিয়ে দেখবি, আমি দিয়েছি এই ফার্নের সম্পর্কে আলোচনা করে দিয়েছি, শর্ট একটা ভিডিও। তাহলে ফার্নের রেণু দেহতে কি পাওয়া যায়? ফার্নের রেণুতে, এখানে কি প্রশ্ন দিয়েছে, কোথায় চলে গেল? আচ্ছা, এইখানটাতে। আচ্ছা, কি? ফার্নের রেণুধর জনুর অন্তর্গত নয় কোনটি? ফার্নের রেণুধর দেহ কোনটা? ফার্নের রেণুধর দেহ হলো যেটা কি হয়, আমরা বাইরের থেকে দেখতে পাই। বাইরের থেকে কোনটাকে দেখতে পাই? বাইরের থেকে যে ফার্নের যে পাতাগুলো রয়েছে, ডায়োপটারিস, টেরিস, এইগুলো দেখেছিস তো তোরা? বাড়িতে হয় অনেকটা এরকমের পাতা হয়। আমার আঁকা ভালো হয়নি ফার্নের, তোদের বইয়ে আঁকা দেওয়া আছে, এরকমের হয় ফার্নের। তাহলে এই যে ফার্নটা আমি আঁকলাম, এই ফার্নের যে তলার পৃষ্ঠ রয়েছে,
তলার পৃষ্ঠ রয়েছে, ঠিক আছে। এই যে পাতাকে উল্টে দিলে দেখতে পাবি ফার্নের, এই মনে কর ফার্নের পাতা, এই পাতার পাশ দিয়ে কালো কালো রঙের একটা কি দেখতে পাওয়া যায়, এরকমের কালো কালো রঙের রেণু স্থলী দেখতে পাওয়া যায়, ঠিক আছে। কি দেখতে পাওয়া যায়? রেণু স্থলী দেখতে পাওয়া যায়, যেগুলোকে কি বলা হয়? সোরাস বলা হয়। তাহলে সোরাস কিসের অন্তর্গত? সোরাস অন্তর্গত ফার্নের রেণুধর দেহের অন্তর্গত। তাহলে সোরাস উত্তর হবে না, রেণুস্থলী উত্তর হবে না, রেণু মাতৃকোষও উত্তর হবে না, কারণ রেণু মাতৃকোষ, সোরাস, রেণুস্থলী সবই কিসের? ফার্নের রেণুধর দেহের অন্তর্গত। তাহলে বাকি থাকছে কে? প্রোথেলাস। তাহলে প্রোথেলাস হবে উত্তর, এবং প্রোথেলাস দেখতে কিসের মতো? এরকমের হার্ট শেপের দেখতে, এরকমের লাভের মতো দেখতে। তাহলে উত্তর কি হবে? প্রোথেলাস হবে। তারপরে কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? তাহলে ক্লোরিনযুক্ত কীটনাশক কোনটা? ডিডিটি। ডিডিটি, ডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, ডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। তাহলে এই ডিডিটির মধ্যেই ক্লোরিন রয়েছে, আর ডিডিটি কি ঘটায়? জীব বিবর্ধন ঘটায়। তাহলে উত্তর কি হবে? জীব বিবর্ধন, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? ল্যামার্কের তত্ত্বের সঙ্গে যুক্ত শব্দগুচ্ছ কোনটি? তাহলে প্রাকৃতিক নির্বাচন কার? ডারউইনের। অর্জিত গুণের, তারপরে কি আছে? অস্তিত্বের জন্য, এ নম্বরে কি আছে? অস্তিত্বের জন্য সংগ্রাম। এটাও কি? এটাও হলো ডারউইনের প্রকরণের উৎপত্তি। আচ্ছা, মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? হুগো দি ভ্রিস। তাহলে অর্জিত গুণের বংশানুসরণ, এটা হবে কার? ল্যামার্কের। এটা কি হবে? এটা হবে ল্যামার্কের তত্ত্বের সঙ্গে যুক্ত শব্দগুচ্ছ। তাহলে কোনটা হবে? অর্জিত গুণের বংশানুসরণ। আচ্ছা, নিচের কোনটি, 11 দাগ দেখ, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে নেয়? তাহলে নিচের কোনটা? তাহলে অস্থিযুক্ত মাছের যে পটকা, বেলুনের মতো দেখেছিস তোরা, এরকমের, এবং কি থাকে? দুটো প্রকোষ্ঠ থাকে, এরকমের দুটো প্রকোষ্ঠ থাকে। সামনের প্রকোষ্ঠে কি থাকে? এইখানটাতে একটা গ্রন্থি থাকে, যেটাকে বলা হয় রেড গ্রন্থি, এবং পরের যে প্রকোষ্ঠ থাকে সেটাতে এরকমের কি থাকে? রক্ত নালিকা থাকে, তাই তো, যেগুলোকে কি বলা হয়? রেটিয়া মিরাবিলিয়া। তাহলে এই রেড গ্রন্থি কি করে? গ্যাস উৎপন্ন করে। গ্যাস উৎপন্ন করে, আর এই গ্যাসের কারণে কি হয়? এই অগ্র প্রকোষ্ঠটা ফুলে ওঠে, বেলুনের মতো ফুলে ওঠে, আর যখনই অগ্র প্রকোষ্ঠ ফুলে ওঠে তখন মাছ ভেসে ওঠে, আর যখনই অগ্র প্রকোষ্ঠ কি হয়ে যায়? যখনই মাছের জলের নিচে যাওয়ার ইচ্ছা হয়, তখন কি হয়? তখন এইখানটাতে একটা দরজার মতো থাকে, এই দরজা দিয়ে কি হয়? এই যে গ্যাসটা উৎপন্ন হয়েছিল, এই গ্যাসটাই দরজা দিয়ে এই পশ্চাৎ প্রকোষ্ঠে চলে যায়, আর যখনই পশ্চাৎ প্রকোষ্ঠে চলে যায় তখন কি হয়? এই গ্যাসটাই রেটিয়া মিরাবিলিয়া দ্বারা শোষিত হয়ে যায়, আর যখনই রেটিয়া মিরাবিলিয়া দ্বারা গ্যাস শোষণ হয়ে যায় তখনই কি হয়? আলটিমেটলি এই ইয়েটা চুপসে যায়, আর তখন মাছ জলের নিচে নেমে যায়। তাহলে কি হবে? গ্যাস শোষণ করে কি? রেটিয়া মিরাবিলিয়া, ঠিক আছে। তাহলে প্রথমে কিন্তু রেড গ্রন্থি দেওয়া আছে, রেড গ্রন্থি হবে না। আচ্ছা, পূর্ব হিমালয়ে, 12 দাগ দেখ, পূর্ব হিমালয়ে জীব বৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতির প্রাণীর নাম লেখো। তাহলে আমাদের এটা হলো ভারত, ঠিক আছে, এটা হলো ভারত। আর পূর্ব হিমালয় কোন দিকে রয়েছে? এই পাশে রয়েছে, এটা হলো পূর্ব হিমালয়। আচ্ছা, এখানটাতে তাহলে দেখ কি কি দেওয়া রয়েছে পূর্ব হিমালয়ের। হটস্পটের একটি বিপন্ন প্রজাতির প্রাণী লায়ন টেলড ম্যাকাক কোথায় পাওয়া যায়? এই দিকে পাওয়া যায়, অর্থাৎ পশ্চিমঘাট পর্বতমালাতে পাওয়া যায়। তারপরে কি আছে?
নীলগিরি থর, নীলগিরি থর কোথায় পাওয়া যায়? এইখানটাতে যে নীলগিরি পর্বত রয়েছে, নীলগিরি পর্বতের ওইখানটাতে, অর্থাৎ পশ্চিমঘাট পর্বতমালায় যেসব পশ্চিমঘাট পর্বতমালাতে পাওয়া যায়, তাহলে ওটা হবে না। তারপরে কি আছে? রেড পান্ডা, সি দাগে কি আছে? রেড পান্ডা। রেড পান্ডা কোথায় পাওয়া যায়? রেড পান্ডা পাওয়া যায় সিকিমের অঞ্চলে। তাহলে এই অঞ্চলগুলোতে পাওয়া যায়, সিকিমে পাওয়া যায়, দার্জিলিংয়ের কিছু অঞ্চল রয়েছে সেইখানটাতে পাওয়া যায়। তাহলে দার্জিলিং পর্বত কিসের অন্তর্গত? দার্জিলিং পর্বত পূর্ব হিমালয়ের অন্তর্গত। তাহলে পূর্ব হিমালয় হটস্পটে কি পাওয়া যায়? রেড পান্ডা পাওয়া যায়, রেড পান্ডা। তাহলে কি হবে? রেড পান্ডা উত্তর হবে। তবে কি বলছে? নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? তাহলে নাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশনের কি ধাপ বলেছিলাম আমরা? অ্যামোনিয়ার থেকে, অ্যামোনিয়ার থেকে কি হবে? প্রথমে নাইট্রাইট, নাইট্রাইট, তারপরে কি হবে? নাইট্রেট। অ্যামোনিয়ার থেকে প্রথমে নাইট্রাইট, তারপরে নাইট্রেটে, অ্যামোনিয়ার থেকে নাইট্রাইট হয়ে নাইট্রেটে পরিণত হওয়ার ধাপকেই কি বলা হয়? নাইট্রিফিকেশন বলা হয়। এবং এই অ্যামোনিয়ার থেকে প্রথমে নাইট্রাইট, তারপরে নাইট্রেট, এইগুলো কারা এই এই যে প্রসেস, এই প্রসেসটা করতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? এই ব্যাকটেরিয়া নাইট্রোসমোনাস সাহায্য করে। ঠিক আছে, কে সাহায্য করে? নাইট্রোসমোনাস। তাহলে কি হবে? এ দেওয়া হবে উত্তর, নাইট্রোসমোনাস। আর এখানটাতে দেখ সিউডোমোনাস, থায়োব্যাসিলাস রয়েছে। সিউডোমোনাসটা কি করে? ডিনাইট্রিফিকেশনে সাহায্য করে। ডিনাইট্রিফিকেশন মানে কি? এই নাইট্রেটকে কি করে? বায়ুমণ্ডলের নাইট্রোজেনে পরিণত করতে সাহায্য করে। তাহলে কি হবে এটা? তাহলে নাইট্রেট থেকে বায়ুমণ্ডলের নাইট্রোজেনে পরিণত করতে কারা সাহায্য করে? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম কি? সিউডোমোনাস। তাহলে সিউডোমোনাস হবে না আমাদের উত্তর। তাহলে উত্তর কি হবে? নাইট্রোসমোনাস। আচ্ছা, উদ্ভিদের অতিরিক্ত জলক্ষয় সহনের 14 দাগ দেখ। উদ্ভিদের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্য হলো, তাহলে কি হয়ে যায়? ডিম্বাকারের লোহিত রক্তকণিকা হয়ে যাবে। এরকমের ডিমের মতো লোহিত, ওদের লোহিত রক্তকণিকা এরকমের ডিমের মতো হয়ে যাবে। আর আমাদের লোহিত রক্তকণিকা কেমন জানিস তো? আমাদের লোহিত রক্তকণিকা এরকমের, ঠিক আছে, দুই পাশের থেকে কি এরকমের ঢেউ খেলানো, আর পিছনের থেকে এরকমের ঢেউ খেলানো। কিন্তু উটের ক্ষেত্রে কেমন? উটের ক্ষেত্রে ডিমের মতো। এটা মনে রাখবি, বোঝানোর কিছু নেই। আচ্ছা, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, তাহলে পরিবেশে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল? অক্সিজেন অনুপস্থিত ছিল। আচ্ছা, তোরা জানিস মিলার আর উরের পরীক্ষাতে কিন্তু অক্সিজেন নেননি। ওনারা কি নিয়েছিলেন? হাইড্রোজেন নিয়েছিলেন, মিথেন নিয়েছিলেন, আর অ্যামোনিয়া নিয়েছিলেন। তাহলে এটা হবে না উত্তর। তাহলে কি হবে? অক্সিজেন উত্তর হবে। আচ্ছা, আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী ও বনচারাল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে কোন ধর্মটি? সংবেদনশীলতার ধর্মটা। সোজা, এখানেও বোঝানোর কিছু নেই। মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এটা একটুখানি বোঝ। মানুষের মধ্যে যদি, আচ্ছা তোরা বল, আমার করার আগেই বল, মানুষের শরীরে কি আছে? মানুষের শরীরে 22 জোড়া অটোজোম, 22 জোড়া অটোজোম প্লাস 1 জোড়া সেক্স ক্রোমোজোম, তাই তো? সেক্স ক্রোমোজোম। এইবার কি হয়? এই 22 জোড়া অটোজোম আর 1 জোড়া সেক্স ক্রোমোজোম, এটা কি হয়? এটা যখন গ্যামেট উৎপন্ন হয় তখন 11 জোড়া গ্যামেটে কি হয়ে যায়? গ্যামেটে 11 জোড়া, কারণ আমরা জানি গ্যামেট উৎপাদন কি করে হয়? মিওসিসের ফলে হয়। মিওসিস,
তাহলে 11 জোড়া অটোজোম হয়ে যায়, 11 জোড়া অটোজোম, আর কি হয় প্লাস একটা সেক্স ক্রোমোজোম, এটাই তো হয়ে যায়। কিন্তু এইখানটাতে বলে দিয়েছে যদি কোথায় গেল, কোথায় চলে গেল, আচ্ছা কি বলেছে, মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তাহলে মিওসিসের পরিবর্তে, মিওসিস হলে তো 11 জোড়া অটোজোম আর একটি সেক্স ক্রোমোজোম হয়ে যেত গ্যামেটে, কিন্তু মিওসিস না হয়ে যদি মাইটোসিস ঘটতো, মাইটোসিস হতো তখন কি ঘটনা হতো, তখন কিন্তু 22 জোড়া অটোজোমই হয়ে যেত, 22 জোড়া অটোজোমই হতো প্লাস 1 জোড়া সেক্স ক্রোমোজোমই হয়ে যেত। এইবার এই 22 যখন কি হবে, যখন এই গ্যামেট, তাহলে গ্যামেটে কি হতো 22 জোড়া অটোজোম আর 1 জোড়া সেক্স ক্রোমোজোম যদি হয়ে যায়, তাহলে একটা কোথার থেকে আসবে, যখন কি হবে, যখন গ্যামেটটা মিলিত হবে, গ্যামেট মিলিত হলে কি হবে, একটা বাবার কাছ থেকে আসবে, আর এই পাশে কি রয়েছে, একটা মার কাছ থেকে আসবে, এই পাশে রয়েছে বাবা আর এই পাশে রয়েছে মা, তাহলে বাবার কাছ থেকে কি আসবে, বাবার কাছ থেকে 22 জোড়া, যদি মাইটোসিস ঘটিত হতো, যদি মাইটোসিস হতো তাহলে কি বাবার কাছ থেকে 22 জোড়া আসতো, বাবার কাছ থেকে 22 জোড়া আসতো, আর মার কাছ থেকেও কি আসতো 22 জোড়া আসতো অটোজোম, বাবার কাছ থেকেও 22 জোড়া অটোজোম আসতো, মার কাছ থেকেও 22 জোড়া অটোজোম আসতো, তাহলে দুটো মিলে কি হয়ে যেত 44 জোড়া অটোজোম হয়ে যেত। ঠিক আছে, তাহলে যদি মাইটোসিসের ঘটনা ঘটতো তাহলে কি হয়ে যেত 44 জোড়া অটোজোম মানুষের শরীরে থাকতো। ঠিক আছে, এবং প্রত্যেকটা প্রজন্ম বাড়তে বাড়তেই অটোজোমের সংখ্যা কি হতো, বাড়তে থাকতো, এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকতো। তাহলে একবার যদি 44 জোড়া হয়ে যায়, নেক্সট প্রজন্মে কি হয়ে যেত 88 জোড়া অটোজোম হয়ে যেত, তারপরের প্রজন্মে এরকম করে ডাবল হতে হতে অর্থাৎ এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকতো। যার কারণে আমাদের মিওসিস ইম্পর্টেন্ট, যার কারণে মিওসিস হওয়ার ফলেই আমাদের কি হয়, আমাদের এই অটোজোমের সংখ্যা এবং সেক্স ক্রোমোজোমের সংখ্যা সর্বদাই ধ্রুবক থাকে, এবং যদি কোনো কারণে বিগড়ে যায় এই ঘটনাটা, তখন কি যায়, তখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের সিনড্রোম দেখা দেয়। ঠিক আছে, অনেক সমস্যা দেখা দেয়। আচ্ছা যাই হোক, তাহলে এটুকু সবার ক্লিয়ার, 44 হবে উত্তর। আচ্ছা, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগঠিত রোগের নাম কি? হিমোফিলিয়া, আগেই বললাম। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের কত নম্বর আঙুল? 3 নম্বর আঙুল। এগুলো মুখস্থ জিনিস, তোরা দেখবি 3 নম্বর আঙুল। ঠিক আছে, আমি বলছি না, এখানে বোঝানোর কিছু নেই। আচ্ছা, এরপরে কি আছে, নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে প্রথমে নাইট্রাইট তারপরে নাইট্রেটে রূপান্তরিত হয়। তাহলে কোন পর্যায়ে? তাহলে নাইট্রোজেনের নাইট্রিফাইং পর্যায়ে। ঠিক আছে, অ্যামোনিফিকেশন নাইট্রিফিকেশন পর্যায়ে। তাহলে কোন পর্যায়ে? নাইট্রিফিকেশন। কারণ নাইট্রিফিকেশন আমরা কি জানি, প্রথমে অ্যামোনিয়ার থেকে প্রথমে নাইট্রাইট তারপরে নাইট্রেটে পরিণত হওয়ার ঘটনাকে নাইট্রিফিকেশন বলে। তাহলে কি হবে উত্তর? তাহলে কি হবে? তাহলে নাইট্রিফাইং হবে, তাই তো, নাইট্রিফিকেশন হবে। আচ্ছা, বাজারে বহুল ব্যবহৃত বিক্রিত পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় হয়। কি হবে? স্বাদু জল। আচ্ছা, এটা আমি এক্স্যাক্টলি জানি না কি হবে, কি করার, আমি এটা জানি না, কেমন প্রশ্ন আমি বুঝতে পারছি না। আচ্ছা দেখ, তারপরে কি আছে 2.7 দাগে কি বলছে, ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। ট্রপিক চলনে আমরা কি দেখেছিলাম, একটা উদ্ভিদ কি হয়, আলোর দিকে এরকম করে বেঁকে যায়, দেখেছিস, আলোর দিকে বেঁকে যাচ্ছে। আবার কি হচ্ছে, যেদিকে আলো থাকে তার থেকে উল্টো দিকে বেঁকে যাচ্ছে শিকড়। তাহলে কাণ্ড বেঁকে যাচ্ছে আলোর দিকে, আর মূল বেঁকে যাচ্ছে কিসের দিকে? মূল বেঁকে যাচ্ছে আলোর উল্টো দিকে। অর্থাৎ বেঁকে যাওয়ার ফলে ওর কি হচ্ছে, বৃদ্ধি ঘটছে,
বেঁকে যাওয়ার ফলে কি হচ্ছে, বৃদ্ধি ঘটছে, তাহলে এটা বৃদ্ধিজনিত চলন, এটা সত্য কথা। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা মিথ্যে কথা। কারণ আমরা জানি মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে যখন কি হয়, মিওসিস কোষ বিভাজন হয় তখন নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে কি হয়, ক্রসিং ওভার ঘটে এবং কায়াজমা গঠন করে। এগুলো জানিস তোরা সবাই, নন সিস্টার ক্রোমাটিড, এই যে তাহলে দুটো আলাদা আলাদা ক্রোমোজোমের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে, যেটাকে ক্রসিং ওভার বলে, এবং এইখানটাতে এক্স আকৃতির গঠন করেছে। দেখেছিস এইখানটাতে কি হয়েছে, এই ক্রোমোজোম এক্স আকৃতির মতো হয়েছে, যেটাকে কি বলা হয়, কায়াজমা গঠন বলা হয়, কায়াজমা গঠন বলা হয়। এগুলো জানিস, তাহলে কি হয়, এই ঘটনাটা ঘটে মিওসিসের সময়। এটা কখন ঘটবে, মিওসিসের সময়। তাহলে এটা ভুল কথা, তাহলে এরা কি বলেছে, মাইটোসিস, তাহলে মিথ্যা হবে। মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন, মিথ্যে কথা। উনি কি ব্যবহার করেছিলেন, ফ্যাক্টর ব্যবহার করেছিলেন, ফ্যাক্টর মনে রাখবি। তারপরে কি আছে, বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটাই রূপান্তরিত হয়েছে, তাহলে এটা কি, ক্যাকটাসের পর্ণমোচী, এটা সত্য কথা, ঠিক আছে। এটা হলো, এই হলো ক্যাকটাসের কাণ্ড কি হয়ে গেছে, কাণ্ড জল সংরক্ষণের উপযোগী হয়েছে এবং পাতা কিসে পরিণত হয়ে গেছে, কাটায় পরিণত হয়ে গেছে, যাতে করে সহজে কি না হতে পারে, সহজে এই কাণ্ডের থেকে জল না বাইরে যেতে পারে, জল বাইরে না যেতে পারে। যদি এখানটাতে কাটার পরিবর্তে এরকমের পাতা থাকতো, ক্যাকটাস এরকম পাতা থাকতো, তাহলে কি হতো, তাহলে জল, জানিস তোর পাতার মধ্যে এরকমের অসংখ্য ছিদ্র থাকে, পাতার মধ্যে কি থাকে, এরকম অসংখ্য ছিদ্র থাকে, তাহলে এর থেকে সহজেই জল বাইরে বেরিয়ে যেতে পারতো পাতা দিয়ে, আর পাতা দিয়ে জল বাইরে যাওয়ার ঘটনাকে বাষ্পমোচন বলে। কিন্তু ক্যাকটাসরা থাকে কোথায়, যেইখানটাতে জলেরই অভাব রয়েছে, আর যেহেতু জলের অভাব রয়েছে সেহেতু ওদের কি করতে হবে, জলকে সংরক্ষণ করতে হবে, তার জন্য ওদের পাতা কিসে পরিণত হয়ে যায়, কাটায় পরিণত হয়ে যায়, যাতে করে কি না হয়, বাষ্পমোচনের হার কমিয়ে দিতে পারে বা অনেক কম হয়, তাহলে এটা সত্য কথা। আচ্ছা, এবারে কি আছে, নিষ্ক্রিয় অঙ্গ সমূহের অভিসারী বিবর্তনকে, অভিসারী মানে মিলে যাওয়া, আর আচ্ছা এটা আমার একটুখানি দেখতে হবে, ঠিক আছে, আমি কনফিউজড আছি। আচ্ছা 12 দাগ দেখ, করয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে। করয়েড সাহায্য করে না, কে সাহায্য করে, আমাদের হিউম্যানের চোখ যদি আমরা দেখি, প্রথমে জানতে হবে আমাদের উপযোজন বলতে কি বোঝায়। এটা মনে করো আমাদের চোখ, এটা মনে করো আমাদের চোখ, আর চোখে কি আছে, লেন্স আছে, এবং লেন্স কি দিয়ে যুক্ত থাকে, লিগামেন্ট, আর এটা হলো লেন্স, লেন্স কি দিয়ে যুক্ত থাকে, লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে, আর কি দিয়ে, মাসেল দিয়ে যুক্ত থাকে। এইবার আমাদের এই যে আমাদের যে লেন্স রয়েছে চোখের সামনে, এই লেন্সটা কি করে, এক জায়গায় দাঁড়িয়ে কাছের জিনিসও দেখতে পারে, আবার দূরের জিনিসও দেখতে পারে, অর্থাৎ লেন্সের ফোকাস দূরত্বকে চেঞ্জ করতে হয়। লেন্সের ফোকাস দূরত্বকে চেঞ্জ করতে হলে হয় লেন্সকে কি করে পাতলা বানিয়ে দিতে হবে, অথবা লেন্সকে কি বানিয়ে দিতে হবে, মোটা বানিয়ে দিতে হবে, যাতে করে ওর ফোকাস দূরত্ব কি হতে পারে, চেঞ্জ হতে পারে। তাহলে ফোকাস দূরত্ব, এই যে লেন্সকে পাতলা বানিয়ে দেওয়া অথবা লেন্সকে মোটা বানিয়ে দেওয়া, এটার ঘটনা কে করে, এই মাসেল এবং লিগামেন্ট করতে সাহায্য করে। মাসেল সংকোচনের ফলে ওটা কি হয়ে যায়, লেন্স পাতলা হয়ে যায়, তাই তো, এবং মাসেল সংকোচন প্রসারণের মাধ্যমে লেন্সকে পাতলা এবং মোটা বানাতে সাহায্য করে, যার ফলে কি হয়, লেন্সের ফোকাস দূরত্ব হয় পাতলা হয়, লেন্সের ফোকাস দূরত্ব হয় বেড়ে যায় অথবা কমে যায়, অর্থাৎ কে সাহায্য করে, মাসেল আর লিগামেন্ট সাহায্য করে। কিন্তু বলেছে ওরা করয়েড সাহায্য করে, করয়েড থাকে এর ভিতরে কালো রঙের থাকে করয়েড, তাই তো, যেটা কি করে, তাহলে করয়েড দিলে এটা উত্তর হবে না।
এরপরে কি বলেছে দেখ, এ বি স্তম্ভ মেলাতে বলেছে। এই বি স্তম্ভে কি আছে, জিববেরেলিন। জিববেরেলিনের সাহায্যে কি করা হয়, জিববেরেলিন কি হবে, মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। আগের দিন পড়িয়ে দিয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, জিববেরেলিনের একদম প্রধান কাজ বলতে পারিস। তারপরে শাখা কলম। শাখা কলম কোথায় হয়, গোলাপ গাছে হয়। সমসংস্থ অঙ্গ, যাই যে অঙ্গের গঠন এক কিন্তু কাজ ভিন্ন, তাদেরকে বলা হয় সমসংস্থ অঙ্গ। তারপরে কুঞ্চিত। কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ। তাহলে মটর গাছের কুঞ্চিত, কুঞ্চিত কুঞ্চিত মানে কি, কুচকানো। আচ্ছা, মটর গাছের প্রকট বৈশিষ্ট্য কোনটা, গোলাকার বীজ। গোলাকার বীজ হলো প্রকট বৈশিষ্ট্য। তাহলে গোলাকার বীজকে আমরা আর দিয়ে প্রকাশ করি, ডাবল আর, তাই তো, ডাবল আর হয়ে গেলে এটা কি হলো, বিশুদ্ধ গোলাকার বীজ। আর এরা কি বলেছে, কোথায় গেল, আর এরা কি বলেছে, আর হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছ। তাহলে এটা কি হবে, ডাবল আর যখন হবে তখন গোলাকার বীজ হয়ে যাবে। আর কুঞ্চিত বৈশিষ্ট্যটা কি, গোলাকার বীজের কুঞ্চিত বৈশিষ্ট্যটা কি, কুঞ্চিত, কুঞ্চিত বৈশিষ্ট্যটা কি, কুঞ্চিত বৈশিষ্ট্যটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন হয়ে গেলে আমরা তাকে কি দিয়ে প্রকাশ করি, তাকে আমরা, যেহেতু এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেহেতু গোলাকার বৈশিষ্ট্যের ছোট যে অক্ষর রয়েছে সেই অক্ষর দিয়ে প্রকাশ করি। তাহলে ছোট হাত দিয়ে প্রকাশ করি, তাহলে কি হবে, ছোট হবে। তাহলে এ দাগ উত্তর হবে, ঠিক আছে। তাহলে কুঞ্চিত, কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজের সঙ্গে জিনোটাইপের যে মিল হবে সেটা হবে এ দাগ, এ দাগের সঙ্গে মেলবে ছোট আর, ছোট আর বড় ওয়াই হবে। আচ্ছা, জলাভূমি। জলাভূমি কি, ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ, এটা হবে থাইমিন আর ইউরাসিল। থাইমিন আর ইউরাসিল কি হবে, পিরিমিডিন ক্ষারক, ঠিক আছে। পিরিমিডিন আমরা কি জানি, দুই ধরনের ক্ষারক রয়েছে, তাই তো, পিরিমিডিন, পিউরিন আর পিরিমিডিন। এগুলো মুছে দিচ্ছি, এগুলোতে তেমন কিছুই নেই, এগুলো তেমন কিছুই নেই, এগুলো মুছে দিচ্ছি। আমরা কি জানি, পিউরিন আর পিরিমিডিন রয়েছে, তাই তো। পিউরিন আর পিরিমিডিন, পিউরিন কি আর পিরিমিডিন কি, পিউরিন হলো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল হলো পিরিমিডিন। তাহলে ঠিক কথাই বলেছে, ওটা পিরিমিডিন কি হবে, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এটা সত্যি কথা, আবার হারিয়ে গেছে। আচ্ছা, পিরিমিডিন ক্ষারক হবে। এবারে কি আছে, বি সদৃশটি লেখো। কি দেওয়া আছে, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স আর থ্যালামাস। আচ্ছা, আমরা কি জানি, মস্তিষ্ককে কয় ভাগে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ করা হয়, তাই তো। অগ্র মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ককে আবার 2 ভাগে ভাগ করা হয়, তোরা জানিস এটা। অগ্র মস্তিষ্ককে আবার 2 ভাগে ভাগ করা হয়, টেলেনসেফালন আর টেলেন আর ডায়েন, তাই তো, টেলেন আর ডায়েন। আচ্ছা, টেলেনে কে কে আছে, গুরু মস্তিষ্ক হলো টেলেনের অংশ, গুরু মস্তিষ্ক হলো টেলেনের অংশ, আর ডাইনের অংশকে থ্যালামাস আর হাইপোথ্যালামাস, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। আচ্ছা, পশ্চাৎ মস্তিষ্কের অংশ কি আছে, পঞ্চ আছে, পঞ্চ আছে পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে দেখ, এখানটাতে উত্তর দেওয়া আছে গুরু মস্তিষ্ক, থ্যালামাস আর হাইপোথ্যালামাস, এই 3জন একই, পঞ্চ হলো আলাদা, তাহলে পঞ্চ হবে আলাদা। আচ্ছা, সোয়ান কোষ কোথায় থাকে, সোয়ান কোষ কোথায় থাকে, তোরা এরকম একটা চিত্র দেখেছিস স্নায়ু কোষের, তাই তো, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এটার জন্য আমি আলাদা একটা তোদের ভিডিও বানিয়ে দেবো পরীক্ষার আগে, ঠিক আছে, খুব খুব ইম্পর্টেন্ট।
এইগুলোকে ডেনড্রন বলে, এইগুলোকে অ্যাকশন বলে, এবং অ্যাকশনের পাশ দিয়ে এরকমের কি থাকে, পর্দা থাকে, 3খানা পর্দা থাকে, তাই না? কটা পর্দা থাকে? এরকমের 3টে পর্দা থাকে। এবং এই পর্দাগুলো মাঝে মাঝে কি থাকে, মাঝে মাঝে বিচ্ছিন্ন অবস্থায় থাকে। আচ্ছা, এই যে অ্যাকশনটা আমি এঁকেছি, এই যে অ্যাকশনটা আমি এঁকেছি, এই অ্যাকশনের পাশে কি থাকে, 3টে পর্দা থাকে, এবং সবার বাইরে যে পর্দা সেটাকে বলা হয় নিউরিলেমা। নিউরিলেমা। তারপরে মাঝের পর্দাকে বলা হয় মাইলিন সিদ। মাইলিন সিদ, মাইলিন সিদ। এবং সবার ভিতরে যে পর্দাটা থাকে, সবার ভিতরে, এটাকে বলা হয় অ্যাক্সোলেমা। অ্যাক্সোলেমা। এবং এই নিউরিলেমা আর মাইলিন সিদের মাঝে এরকম একটা কোষ থাকে কালো রঙের। তাহলে নিউরিলেমা অর্থাৎ সবার বাইরের যে পর্দা এবং সবার ভিতরে, মাঝের যে পর্দা, এই পর্দার মাঝে এক ধরনের কোষ থাকে, এটাকে বলা হয় সোয়ান কোষ। তাহলে তোদের এখানটাতেই বলেছে সোয়ান কোষ কোথায় দেখতে পাওয়া যায়। তাহলে সোয়ান কোষ কোথায় দেখতে পাওয়া যায়? অ্যাকশনে যে 3টে পর্দা রয়েছে, সেই 3টে পর্দার নিউরিলেমা এবং মাইলিন সিদের মাঝে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এটা লিখলেই তোদের উত্তর হয়ে যাবে। এরপরে কি আছে নিচের? আচ্ছা, ম্যান্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষার থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? তাহলে দ্বিসংকরের থেকে স্বাধীন সঞ্চারণ সূত্র মনে রাখবি। সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চালিত প্রকরণের উদাহরণ দাও। সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক সঞ্চারিত প্রকরণ। রোলার জিপ। রোলার জিপ মানে জিপ কি হয়ে যায়, রোল করতে পারে। ঠিক আছে, তাদের কারোর আছে, আমারও আছে। জিপ কি করতে পারি, রোল করতে পারি। ঠিক আছে, তারপরে যুক্ত কানের লতি। তাহলে কি দিবি, ওটা হবে রোলার জিভ। রোলার জিভ হবে। ঠিক আছে। আচ্ছা, এবারে কি আছে, সুস্থ মানুষ। হ্যাঁ, সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি? সুন্দরী গাছকে লবণ সহিষ্ণু হতে সাহায্য করে। আচ্ছা, তারপরে কি আছে, নিচের 4টি বিষয়ের মধ্যে কোনটি একই বিষয়ের অন্তর্গত? কোনটি? এসপিএম আছে। এসপিএম বায়ু দূষণ, গ্রিন হাউস গ্যাস, ফুসফুসের রোগ। তাহলে এসপিএম বায়ু দূষণ আর গ্রিন হাউস গ্যাস একই। কারণ কি, বায়ু দূষণ ঘটাতে কে কে সাহায্য করে? বায়ু দূষণ ঘটাতে কে কে সাহায্য করে? এসপিএম সাহায্য করে। আর গ্রিন হাউস গ্যাসও সাহায্য করে। বায়ু দূষণ ঘটাতে এসপিএম আর গ্রিন হাউস গ্যাস দুটোই সাহায্য করে। তাহলে এই দুটো এক হবে, আর ফুসফুসের রোগ হবে আলাদা। কিছু এমন কিছু ফুসফুসের রোগ আছে যেই ফুসফুসের রোগ কিন্তু বায়ু দূষণ ছাড়াও হতে পারে, তাই তো? বায়ু দূষণ ছাড়াও হতে পারে, তার জন্য আমরা ফুসফুসের রোগকে কিসের মধ্যে নেব না, এদের মধ্যে নেব না, এবং ফুসফুসের রোগকে আলাদা করে দেবো। এবার কি আছে, স্থানীয় মানুষ ও বন দপ্তরের যৌথ উদ্যোগে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো। সেটা হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, JFM। হলো, এটার ফুল ফর্ম হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তাহলে কি, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টে আমরা কি জেনেছিলাম, যে স্থানীয় মানুষ এবং বন দপ্তরের সহযোগিতায় বনকে পুনরুদ্ধার করা। যেরকম আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে আড়াবাড়ি যে জঙ্গল ছিল, সেটাকে পুনরুদ্ধার করতে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথমে করা হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তাহলে এটা কি হবে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে। আর এটা শেষ। এবার দাগ দেখ। নিচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রত্যেক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে। এই প্রতিবর্ত ক্রিয়া দুটির গুরুত্ব লেখো। যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়ে,
যখন আমরা খাবার খেতে খেতে কি করি, আমাদের শ্বাসনালীতে, এখানে মুছে দিচ্ছি, ঠিক আছে, জায়গা নেই, আমি মুছে দিয়ে তারপরে বোঝাচ্ছি তোদের। দেখ আমি যেইগুলো করিয়ে দিচ্ছি, মানে এইভাবে করিয়ে দিচ্ছি, তোরা এইগুলোই একবার দেখবি, তোদের আর বই দেখা লাগবে না, ঠিক আছে, আমি বলেই দিচ্ছি তোদের সব যেইগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আর আমি তো ব্যাখ্যা দিয়েই দিচ্ছি। এরকম করে 4-5টা ভিডিও দেখবি, তারপরে বইটা একবার রিভিশন দিবি, তাহলে দেখবি সব প্রশ্নই পাচ্ছিস, ঠিক আছে। আচ্ছা দেখ কি বলেছে, যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়ে, শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়লে তখন আমাদের প্রতিবর্ত ক্রিয়া, অর্থাৎ আমাদের কাশি বা হাসি হতে থাকে, কাশি হতে থাকে, যাতে করে কি হয়, যাতে করে আমাদের শ্বাসনালীর থেকে খাদ্যকণাটা বাইরে বেরিয়ে আসতে পারে। আমি তোদের আগের দিন দেখিয়েছিলাম আমাদের শরীরে দুটো কমন প্যাসেজ থাকে, তাই তো। মুখ দিয়ে যখন খাবার আসে, এইখানটাতে মনে কর আমাদের কি আছে, এইখানটাতে আমাদের মুখ আছে, এইখানটাতে মনে কর আমাদের মানুষের মুখ, এই মুখ দিয়ে খাবার আসলে একটা কমন প্যাসেজ থাকে যেটাকে বলে ফ্যারিংস। ফ্যারিংস একটা কোথায় চলে যায়, ফ্যারিংসের থেকে একটা চলে যায় পাকস্থলীতে, যার মধ্যে দিয়ে আমাদের ওই পাকস্থলীর মধ্যে গিয়ে আমাদের খাবার থাকে। আর এই আরেকটা অংশ কোথায় চলে যায়, আরেকটা অংশ শ্বাসনালী হয়ে ফুসফুসে চলে যায়। এরকমের করে একটা অংশ ফ্যারিংসে চলে যায়, আরেকটা অংশ ফুসফুসে চলে যায়। এইবার যদি এইখান থেকে খাদ্য কণা এসে কোথায় চলে যায়, খাদ্য কণা এসে এই পাকস্থলীর মধ্যে চলে আসে, তখন তো সেটা আমাদের জন্য ভালো। যদি কোনো কারণে এই খাদ্য কণাটা কি হয়, এই নালী হয়ে ফুসফুসের মধ্যে চলে আসে, তখন কিন্তু ফুসফুসে খাবারটা কি হয়, ব্যাকটেরিয়ার সংক্রমণের দ্বারা ফুসফুসে কি হতে পারে, ফুসফুসে সংক্রমণ হতে পারে, ঠিক আছে, ব্যাকটেরিয়ার দ্বারা ফুসফুসে সংক্রমণ, এবং অনেক ক্ষেত্রে কি হতে পারে, সেটা লাইফ থ্রেটেনিংও হতে পারে। যার কারণে যদি কোনো কারণে খাবার এই দিক দিয়ে আস্তে আস্তে ফ্যারিংসের মধ্যে দিয়ে আসার পরে, কমন প্যাসেজে আসার পরে যদি এই গ্রাস নালীর মধ্যে খাবার প্রবেশ না করে কখনোই শ্বাসনালীর মধ্যে চলে আসে, তখন কি হয়, তখন আমাদের একটা প্রতিবর্ত ক্রিয়া হয়, এইখান থেকে খাবারকে তুলে দেওয়ার জন্য আমাদের বারবার হাসি পেতে থাকে বা কাশি পেতে থাকে, যাতে করে এখান থেকে খাবার উল্টো পাশে হয়ে আবার মুখের মধ্যে চলে আসে, ঠিক আছে। তার ফলে আমরা কি হতে পারি, আমরা এই ফুসফুসের সংক্রমণে হাতের থেকে বেঁচে যেতে পারি। তাহলে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আমাদের মানুষের শরীরের জন্য ইম্পর্টেন্ট এই প্রতিবর্ত ক্রিয়া। আর যখন নাকের মধ্যে বিজাতীয় বস্তু ঢুকে যায়, তখন হাসি হতে থাকে, যাতে করে কি হয়, এই বিজাতীয় বস্তু নাকের থেকে বাইরে বেরিয়ে যায়। আচ্ছা এরপরে কি হচ্ছে, চোখের কোন কোন দৃষ্টি শক্তিজনিত, এবার 2 দাগ দেখ, চোখের কোন কোন দৃষ্টি শক্তিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স মানে আমার চশমা যেটাই ব্যবহার করা হয়েছে সেটা হলো অবতল লেন্স। এখানে মায়োপিয়া তাদের মায়োপিয়া মানে কি, যারা দূরের জিনিস দেখতে পায় না, কাছের জিনিস দেখতে পায়, তাহলে তাদেরকে অবতল লেন্স। তোরা যারা এটা সম্পর্কে ডিটেলসে জানতে চাস, তোদের আমি আলোর একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেই প্লেলিস্টে গিয়ে দেখতে পারিস, ছোট্ট ভিডিও, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোরা বুঝতে চাইলে ওখান থেকে দেখতে পারিস। আচ্ছা, আর উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয় কখন, যখন যারা দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস, বা যেমন আমি কাছের জিনিস, এই চশমা ছাড়াও আমি কিন্তু কাছের জিনিস দেখতে পাচ্ছি, ঠিক আছে, পড়তে পারছি কাছের জিনিস, কিন্তু দূরের জিনিস আমি দেখতে পাই না, দূরের জিনিস ভালো দেখতে পাই না। কিন্তু এমন কেউ আছে যারা দূরের জিনিস ভালো দেখতে পাচ্ছে কিন্তু কাছের জিনিস পড়তে পারছে না, তাদের জন্য কি উত্তল লেন্স ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। আচ্ছা এরপরে কি বলেছে, 3 দাগে দেখ, ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য নিরূপণ করো, এবং ওরা বলে দিয়েছে কিসের মধ্যে পার্থক্য নিরূপণ করতে হবে, দুটো পার্থক্য নিরূপণ করতে হবে, ডিএনএ আর এনএ। ওরা কিসের মধ্যে বলেছে, ওরা বলেছে পিরিমিডিন ক্ষারক আর 5 কার্বন যুক্ত শর্করা।
তাহলে ডিএনএতে কোন ধরনের শর্করা থাকে? ডিঅক্সি রাইবোজ শর্করা। ডিএনএতে কি থাকে? ডিঅক্সি রাইবোজ সুগার থাকে। আর আরএনএতে কি থাকে? রাইবোজ সুগার থাকে, রাইবোজ সুগার। আচ্ছা, ওদের আরেকটা কি দিয়েছে? আরেকটা দিয়েছে পিরিমিডিন ক্ষারক। পিরিমিডিন ডিএনএতে কি আছে? ডিএনএতে সাইটোসিন আর থাইমিন রয়েছে। ডিএনএতে কি আছে? সাইটোসিন আর থাইমিন। আমরা কি জানি? আগে একটু আগে বললাম পিরিমিডিনে কি আছে? পিরিমিডিনে কি আছে? মিডিন, সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। তাহলে ডিএনএতে কি আছে? সাইটোসিন আর থাইমিন আছে, কিন্তু আরএনএতে কি আছে? আরএনএতে থাইমিনটা নেই। আরএনএতে কি আছে? সাইটোসিন আর ইউরাসিল আছে। আরএনএতে কি আছে? ইউরাসিল আছে। তাহলে ডিএনএতে সাইটোসিন, থাইমিন খুব ইম্পর্টেন্ট, ভালো প্রশ্ন, খুব দারুণ প্রশ্ন। ডিএনএতে কি? সাইটোসিন, থাইমিন, আরএনএতে কি? সাইটোসিন আর ইউরাসিল। এটাই হবে। আচ্ছা, তারপরে কি বলেছে? ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। দেখ, ঘোড়া যে এখন আমরা যে ঘোড়া দেখতে পাই, ওরা আগে কিন্তু এরকমের ঘোড়া ছিল না। আগে কি ছিল? ছোট ছোট ঘোড়া, ঠিক আছে। তারপরে ঘোড়া দ্রুত গতিতে দৌড়ানোর কারণে ঘোড়ার আকার বৃদ্ধি পায়। দ্রুত গতিতে দৌড়াতে হলে আকার বৃদ্ধি পেলে পায়ের আকারও বৃদ্ধি পাবে। তাহলে পায়ের আকার বৃদ্ধি পেলে কি হবে? ও দূরে এক জায়গার থেকে অন্য জায়গায় আরো বেশি জোরে যেতে পারবে। ছোট পা হলে আস্তে আস্তে করে যাবে, তাই না? আর বড় পালে এখানে এক পা দেবে, এখানে এক পা দেবে, লাফাতে লাফাতে চলে যাবে, লাফাতে লাফাতে চলে যাবে। আর ছোট পা হলে কি করতে হবে? এরকম ছোট ছোট হবে। যার কারণে ঘোড়ার কি হয়? ঘোড়ার বিবর্তনে কি হয়েছে? প্রথমে আকার বৃদ্ধি পেয়েছে, ঘোড়ার আকার বৃদ্ধি। তারপরে কি হয়েছে? তারপরে পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি, পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। তারপরে শক্ত মাটিতে কি হয়েছে? দৌড়ানোর জন্যে ওর আঙুলের পরিমাণ হ্রাস পেয়েছে। ঘোড়ার আঙুলের পরিমাণ হ্রাস পেয়েছে, আঙুলের পরিমাণ হ্রাস। এবং শুধু তাই হয়নি, আঙুলের 3 নম্বর আঙুলটা কি হয়েছে? 3 নম্বর আঙুলটা বড় হয়ে গেছে, খুরযুক্ত হয়ে গেছে, ঠিক আছে। খুরযুক্ত এবং বড় হয়ে গেছে, যাতে করে শক্ত মাটিতে কি করতে পারে? দৌড়াতে পারে, ঠিক আছে। ঘোড়া তো মাটিতে থাকে, ওরা তো আর জলে থাকে না। শক্ত মাটিতে দৌড়ানোর জন্য ওর কি হয়েছে? খুরের আবির্ভাব, এবং 3 নম্বর আঙুল বড় হয়ে সেটা খুরযুক্ত হয়ে গেছে। তাহলে কি? 3 নম্বর আঙুল বড় হয়ে খুরযুক্ত হয়েছে, ঠিক আছে। এটাই বলেছে। তারপরে কি আছে? কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোন আমি আগের দিন পড়িয়েছি। সংশ্লেষিত উদ্ভিদ হরমোনে আমি কি বলেছিলাম? যখন সংশ্লেষিত উদ্ভিদ হরমোন হলো সেই সব হরমোন, যেই হরমোনগুলো ল্যাবে প্রস্তুত বা কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়, কিন্তু এক্স্যাক্টলি কাজ করে প্রাকৃতিক হরমোনের মতো। যেরকমের 2,4-D কি রূপে ব্যবহার করে? আম গাছের কুড়ি যাতে করে সহজে না পড়ে যায়, তখন কি করে? 2,4-D স্প্রে করা হয়। দেখেছিস তো তোরা? আম কালে কি হয়? আমের বোল আসার পরে যখন ছোট ছোট আম হয়, তখন কি করে? স্প্রে করে। তাতে কি করে? 2,4-D দেওয়া হয়। তাহলে আমের ফলন বৃদ্ধিতে 2,4-D দেওয়া হয়। এবং কি করা হয়? ফসল গাছে যাতে আগাছা না হয়, তাতেও কিন্তু 2,4-D ব্যবহার করা হয়। তাহলে আগাছা নাশক একটা দিয়ে হয়ে গেল।
একটা দিয়ে হয়ে গেলো। তাহলে এই 2,4-D কি? এটা অ্যাকচুয়ালি অক্সিন হরমোন। অক্সিন হরমোন এটা কি? এটা সংশ্লেষিত বা কৃত্রিম অক্সিন হরমোন। এটা 2,4-D আগাছানাশক হিসেবে ব্যবহার করা হয়। আর এটা 2,4-D কি রূপে ব্যবহার করা হয়? আবার 2,4-D গাছে স্প্রে করতে, যাতে করে গুটি অবস্থায় বা কচি অবস্থায় ফল ঝরে না যায়। তাছাড়া কি আছে? তাছাড়া IAA, IBA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড, এইগুলো দিয়ে আমরা পার্থেনোকার্পিক ফল তৈরিতে, বীজহীন ফল তৈরিতে ব্যবহৃত হয়, সেটাই বলেছে। আচ্ছা।